নমস্কার, নিউজ নাওয়ের প্রাইম নিউজে আপনাদের সবাইকে স্বাগত। আমি রয়েছি আপনাদের সাথে, আমি চোখ রাখছি খবরে। রাজ্যের 19টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটি এর উৎকর্ষতা বৃদ্ধির জন্য টাটা টেকনোলজির সঙ্গে মৌ স্বাক্ষর করল রাজ্য সরকার। বুধবার মুখ্যমন্ত্রীর উপস্থিতিতে স্বাক্ষরিত হয় মৌ। টাটা টেকনোলজিসের সাথে মৌ স্বাক্ষর করল ত্রিপুরা সরকার। মূলত ত্রিপুরায় 19টি ইন্ডাস্ট্রিয়াল ট্রেনিং ইনস্টিটিউট বা আইটিআই এর উৎকর্ষতা বৃদ্ধি এবং পরিকাঠামো উন্নয়নের জন্য নেওয়া হয়েছে এই উদ্যোগ। বুধবার মৌ স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক ডক্টর মানিক সাহা। ত্রিপুরায় 19টি আইটিআই আগামী 5 বছর প্রশিক্ষণের আমূল পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার। তাতে এই যৌথ প্রকল্প বাস্তবায়নে 683 কোটি 27 লক্ষ 80 হাজার টাকা ব্যয় করা হবে। এর মধ্যে টাটা টেকনোলজি লিমিটেড 86% এবং রাজ্য সরকার 14% প্রকল্প ব্যয় বহন করবে বলে মৌ স্বাক্ষরের পরে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। এই টাটা টেকনোলজির সাথে আমরা এগ্রিমেন্ট করেছি। সেই টেকনোলজিতে আমরা ওখানে ইনফ্রাস্ট্রাকচারও ডেভেলপমেন্ট করব, পাশাপাশি 86:14 সেই রেশিওতে, অর্থাৎ 86% ওনারা খরচ বহন করবেন আপগ্রেডেশনের জন্য, আর 14% আমরা বহন করব। তো সেখানে 86%-এ ওনারা ইনভেস্ট করবেন 570 crore, মোর দেন 570 crore, আর ত্রিপুরা গভর্নমেন্ট 14%, অর্থাৎ 112 crore, মোর দেন 112 crore ইনভেস্ট করবে। আর ইনফ্রাস্ট্রাকচার যেটা বানাবে, ওখানে মেশিনারি আদার যেসব আছে সেগুলোর জন্য আমি এই কথাটা নেব। আর বাকি আমরা ওখানে যে ইনফ্রাস্ট্রাকচার, মানে বাইরের যে বাহ্যিক যেসব মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করতে হবে, তো তার জন্য আমরা প্রায় 13,500 স্কোয়ার ফিট আছে ওখানে টোটাল 19টা। সেখানে আমরা 700 টোটাল, মানে এই যে আমরা 14% এবং অন্যান্য যে আমরা 19IT যে ইনফ্রাস্ট্রাকচার আমরা বাইরের দিকে করবো, সেগুলো 700 টোটাল 92 crore খরচ হবে। রাজ্যের শিল্প ও বাণিজ্য বিভাগ টাটা টেকনোলজি লিমিটেডের সাথে অংশীদারিত্ব 19টি আইটিআই কে আধুনিকরণ করার জন্য একটি রূপান্তরমূলক যাত্রা শুরু করতে প্রস্তুত। প্রশিক্ষণ সুবিধা আধুনিকীকরণ, উন্নত কোর্স প্রবর্তন এবং আইটিআই স্নাতকদের কর্মসংস্থান উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করে উদীয়মান প্রযুক্তি খাতে দক্ষতার ব্যবধান পূরণ করাই এই মৌ স্বাক্ষরের উদ্দেশ্য বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী। টেকনিক্যালি নো হাউ, বিভিন্ন সাবজেক্ট, অনেকগুলো লং টার্ম কোর্স আছে, শর্ট টার্ম কোর্স আছে। তো এই প্রথম ওনাদের একটা বেস এখানে হচ্ছে 5 বছরের জন্য ওনাদের সাথে এই কাজটা চলবে, এবং ভবিষ্যতে এই যে এত বড় একটা মানে ডেভেলপমেন্ট এখানে হবে, তার জন্য মেনটেনেন্সের জন্য তার ব্যবস্থা, এবং আমাদের যারা এখানে বর্তমানে যারা টিচাররা আছে তাদেরকেও যাতে ট্রেনিং দেওয়া হয়। 2 জন করে ওনাদের যারা মানে শিক্ষক থাকবে, প্রতিটা ইনস্টিটিউটে 2 জন করে থাকবে, প্লাস আমাদের যারা এখানে এতদিন ধরে পড়াচ্ছে তাদেরকেও মানে ওনারা ট্রেনিং দেবে। তো এতে করে 5 বছরের পরেও তার মেনটেনেন্স, এবং আমার এই যে ট্রেনিং যারা দিল, তারা যাদেরকে দিল তারাও ট্রেনিং দিতে থাকবে। যারা পাস করবে তারা এই টাটা নিজেরাও অ্যাবজর্ব করবে, কারণ তাদেরও এই ধরনের স্কিলের পিপল তাদের দরকার। রাজ্যের আইটিআই গুলির পরিকাঠামো উন্নয়নের পাশাপাশি আইটিআই উত্তীর্ণ ছেলে মেয়েদের স্টার্ট আপ থেকে শুরু করে বহিরাজ্যে প্লেসমেন্ট পাওয়ার সুবিধা দেওয়া হবে এই উদ্যোগের মাধ্যমে। আইটিআই এর পরিকাঠামো এবং ছাত্রদের দক্ষতা বৃদ্ধির জন্য টাটা টেকনোলজিস সঙ্গে যৌথভাবে কাজ করছে উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, মধ্যপ্রদেশ, আসাম, বিহার, গোয়া, মহারাষ্ট্র, হিমাচল প্রদেশ ইত্যাদি রাজ্যগুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। 28 নভেম্বর থেকে আগরতলায় শুরু হতে চলা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন পর্ষদের সচিব অংশুমান দে। শুক্রবারই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের দিনক্ষণ। এদিকে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের ফাঁকে তীব্রামথার প্রতিনিধিদের সঙ্গে কথা বলবেন গৃহমন্ত্রী অমিত শাহ। চলতি মাসের 28 তারিখ থেকে আগরতলায় শুরু হতে চলা উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের বৈঠকের প্রস্তুতি খতিয়ে দেখতে শুক্রবার রাজ্যে আসছেন উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদের সচিব অংশুমান দে। উত্তর পূর্ব উন্নয়ন পরিষদের সচিবের সঙ্গে থাকবেন এনইসির উচ্চপদস্থ আধিকারিকরাও। এনইসি বৈঠকের রূপরেখা ঠিক করতে শুক্রবার তথ্য সংস্কৃতি দপ্তরের কনফারেন্স হলে বৈঠক করবেন উত্তর পূর্ব পর্ষদের সচিব সহ অন্যান্য আধিকারিকরা। রাজ্য প্রশাসনের তরফ থেকে পাওয়া তথ্য অনুসারে এরপরই আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হবে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের সূচি। এরপর থেকেই বৈঠকে যোগ দিতে রাজ্যে আসতে
শুরু করবেন উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন রাজ্যের আধিকারিকরা। উত্তর পূর্ব পর্ষদের বৈঠকে পৌরোহিত্য করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। এছাড়াও বৈঠকে উপস্থিত থাকবেন কেন্দ্রীয় দ্রোণার মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, উত্তর পূর্বাঞ্চলের 8টি রাজ্যের মুখ্যমন্ত্রী, রাজ্যপাল ও পুলিশের মহানির্দেশকরা। এদিকে রাজ্য প্রশাসন সূত্রে পাওয়া তথ্য অনুসারে উত্তর পূর্ব পর্ষদের বৈঠকের ফাঁকে রাজ্য প্রশাসনের পাশাপাশি তিপ্রামথা দলের প্রতিনিধিদের সঙ্গে পৃথকভাবে বৈঠক করবেন গৃহমন্ত্রী অমিত শাহ। উল্লেখ করা যেতে পারে, গত 29 আগস্টেই আগরতলায় উত্তর পূর্ব পর্ষদের বৈঠক হবার কথা থাকলেও ভয়াবহ বন্যা পরিস্থিতির কারণে পরবর্তী সময়ে বাতিল হয়ে যায় এই বৈঠক। 2008 সালের 13 মে আগরতলায় প্রথমবারের মতো অনুষ্ঠিত হয়েছিল উত্তর পূর্ব পর্ষদের 56তম বৈঠক। তবে 2014 সালে কেন্দ্রে বিজেপি নেতৃত্বাধীন এনডিএ সরকার প্রতিষ্ঠা হবার পর এই প্রথম ত্রিপুরায় অনুষ্ঠিত হতে চলেছে উত্তর পূর্ব পর্ষদের বৈঠক। অরুণাচল প্রদেশ, আসাম, মণিপুর, মেঘালয়, মিজোরাম, নাগাল্যান্ড, সিকিম এবং ত্রিপুরার আর্থ সামাজিক এবং পরিকাঠামোগত উন্নয়নে কাজ করে থাকে উত্তর পূর্ব উন্নয়ন পর্ষদ। ত্রিপুরার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ার পর এনইসির 2টি সভায় যোগ দিয়েছিলেন অধ্যাপক ডক্টর মানিক সাহা। 2023 সালের 8 অক্টোবর গুয়াহাটিতে অনুষ্ঠিত হয় উত্তর পূর্ব পর্ষদের 70তম পূর্ণাঙ্গ সভা এবং চলতি বছরের 19 জানুয়ারি শিলংয়ে অনুষ্ঠিত উত্তর পূর্ব পর্ষদের 71তম পূর্ণাঙ্গ অধিবেশনে যোগ দিয়েছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। উত্তর পূর্বের জন্য জেলা নির্দেশক কাঠামো গঠন, পর্যটন শিল্পের বিকাশ, পিপিপি মডেলে বেসরকারি বিনিয়োগ, 5G পরিষেবার প্রসার এবং ত্রিপুরার জন্য উত্তর পূর্ব পর্ষদের তহবিল বরাদ্দ বৃদ্ধির মতো বিষয়গুলি নিয়ে কেন্দ্রীয় সরকারের দৃষ্টি আকর্ষণ করেছিলেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। বাংলাদেশের উদ্ভূত অস্থির পরিস্থিতির কারণে ত্রিপুরা বাংলাদেশ আন্তর্জাতিক সীমান্তের উন্মুক্ত 27 কিলোমিটার এলাকায় কাঁটা তারের বেড়া নির্মাণের কাজ দ্রুত শেষ করার জন্য এবারের বৈঠকে কেন্দ্রীয় গৃহমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করবেন মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা। এছাড়া থাকবে ত্রিপুরা মেডিকেল কলেজকে এইমস এর ধাঁচে উন্নীত করা, এডিসি এলাকায় মেডিকেল কলেজ স্থাপন, শিল্প স্থাপনের উদ্দেশ্যে প্রাকৃতিক গ্যাস বরাদ্দ বৃদ্ধি করার মতো বিষয়গুলি। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে টিভিএস গ্রেড 5 ভেটেরিনারি অফিসার পদে 67 জনের হাতে তুলে দেওয়া হলো নিয়োগপত্র। গোর্খাবস্ত্রী এআরটিজি দপ্তরের কনফারেন্স হলে এক সংক্ষিপ্ত অনুষ্ঠানে এই নিয়োগপত্রগুলো তুলে দেন সংশ্লিষ্ট দপ্তরের মন্ত্রী সুধাংশু দাস। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আরও মোট 109টি শূন্য পদ পূরণের জন্য ইতিমধ্যে এই দপ্তরের সচিবকে নির্দেশ দেওয়া হয়েছে বলে এদিনের অনুষ্ঠানে জানিয়েছেন মন্ত্রী সুধাংশু দাস। আমাদের কাছে আরো 109 জন ব্যাকএন্ড পোস্ট রয়েছে। আমি আস্তে আস্তে ডাইরেক্টর এন্ড সেক্রেটারি ম্যাডামকে বলেছি যে ইমিডিয়েটলি আমরা এই 109 জন ব্যাকএন্ড ফিল আপ করার জন্য আমাদেরকে ফাইল মুভ করতে হবে। ঝাড়খণ্ড বিধানসভার মোট 81টি আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় 38টি আসনের ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে বুধবার। নির্ধারিত সময় বিকেল 5টা পর্যন্ত ভোটের হার ছিল 67.59%। ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে দ্বিতীয় তথা অন্তিম দফার ভোট গ্রহণ পর্ব শেষ হল বুধবার। ঝাড়খণ্ডের মোট 81টি বিধানসভা আসনের মধ্যে দ্বিতীয় তথা শেষ দফায় 38টি আসনের জন্য হয় ভোট গ্রহণ। এদিন সকাল 7টা থেকে শুরু হয় ভোট গ্রহণ, শেষ হয় বিকেল 5টায়। ঝাড়খণ্ডের 81টি বিধানসভা আসনের মধ্যে প্রথম দফায় গত 13 নভেম্বর 43টি আসনের জন্য অনুষ্ঠিত হয়েছিল ভোট গ্রহণ পর্ব। 2019 সালে বিধানসভা নির্বাচনে প্রায় 36% ভোট পেয়ে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছিল জেএমএম, কংগ্রেস, আরজেডির মহাজোট। এবারও একসঙ্গে লড়ছে এই তিন দল, সঙ্গে পেয়েছে বাম দল সিপিআইএমএল কে। অপরদিকে ঝাড়খণ্ড বিধানসভা নির্বাচনে এবার জোরদার প্রচার করেছে বিজেপি। বিশেষ করে বাংলাদেশে অনুপ্রবেশ নিয়ে জোরদার প্রচার করার কারণে জয়ের বিষয়ে প্রবল আশাবাদী গেরুয়া শিবির। শেষ দফায় ঝাড়খণ্ডে ভাগ্য পরীক্ষা হচ্ছে এক ঝাঁক তারকা প্রার্থীর। সোরেন পরিবারের 4 সদস্য হেমন্ত সোরেন, কল্পনা সোরেন, সীতা সোরেন এবং বসন্ত সোরেন এর রাজনৈতিক ভাগ্য নির্ণয় হবে ভোটের এই দ্বিতীয় দফায়। ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন বরহেট বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই আসন জেএমএম এর দুর্গ বলে মনে করেন রাজনৈতিক বিশ্লেষকরা। বিধানসভা নির্বাচনে দ্বিতীয় দফার ভোটে মোট 528 জন প্রার্থীর ভাগ্য পরীক্ষা হচ্ছে, যাদের মধ্যে রয়েছেন 55 জন মহিলা প্রার্থী। আগামী 23 নভেম্বর হবে ভোটের গণনা। ব্যুরো রিপোর্ট, নিউজ নাও। বুধবার সর্বোচ্চ নিরাপত্তায় মহারাষ্ট্রে অনুষ্ঠিত হল বিধানসভা নির্বাচনের ভোট গ্রহণ পর্ব। নির্বাচনে 288টি আসনের জন্য প্রতিদ্বন্দ্বিতা করছেন 4136 জন প্রার্থী। মহারাষ্ট্র বিধানসভার মোট 288টি আসনের জন্য আজ চলছে ভোট গ্রহণ প্রক্রিয়া। এবারে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোট 4136
36 জন প্রার্থী। বুধবার সকাল 7টা থেকে শুরু হয়েছে ভোটদান প্রক্রিয়া, চলেছে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভোটের ফলাফল জানা যাবে 23 নভেম্বর অর্থাৎ শনিবার। নির্বাচন কমিশনের দেওয়া তথ্য অনুসারে বিকেল 5টা পর্যন্ত ভোটের হার ছিল 58.22%। ভোট গ্রহণ শুরু হওয়ার সাথে সাথেই রাজ্যের ভোটারদের বিপুল সংখ্যক ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহারাষ্ট্রে প্রতিদ্বন্দ্বিতা মূলত দ্বিমুখী। একদিকে বিরোধীদের মহাবিকাশ আঘাড়ি জোট, অন্যদিকে বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোট। ভোটের ফলে বাজিমাত করতে তাই হাড্ডাহাড্ডি লড়াইয়ে যুযুধান দুই পক্ষই। 52,789টি স্থানে মোট 1,186টি ভোট কেন্দ্রে রয়েছে ভোট গ্রহণ হয়েছে। এর মধ্যে রয়েছে 42,604টি শহরে পোলিং বুথ এবং 57,582টি গ্রামীণ ভোট কেন্দ্র। এর মধ্যে 299টি পোলিং বুথ রয়েছে শারীরিকভাবে অক্ষম ভোটারদের জন্য। ভারতীয় নির্বাচন কমিশন প্রকাশিত সর্বশেষ ভোটার তালিকা অনুসারে প্রায় 9.7 কোটি ভোটার রয়েছে মহারাষ্ট্রে। এর মধ্যে 4.97 কোটি হলেন পুরুষ ভোটার এবং 4.66 কোটি হলেন মহিলা ভোটার। 1.85 কোটি রয়েছেন 18 থেকে 29 বছর বয়সের তরুণ ভোটার, যাদের মধ্যে 20.93 লক্ষ ভোটার ভোট দেবেন প্রথমবারের মতো। উল্লেখ করা যেতে পারে 2019 সালের বিধানসভা নির্বাচনে বিজেপি ও অবিভক্ত শিবসেনা জোট সংখ্যাগরিষ্ঠতা নিয়েই জয়লাভ করে, কিন্তু নির্বাচনের পর মুখ্যমন্ত্রিত্ব নিয়ে দুই জোট সঙ্গীর মধ্যে বিবাদের জেরে মাঝপথে এসে থেমে যায় সরকার গঠন প্রক্রিয়া। এরপর শরদ পাওয়ারের এনসিপি ছেড়ে অজিত পাওয়ার বিজেপিকে সমর্থন করায় মুখ্যমন্ত্রী হন দেবেন্দ্র ফডনভিস। পরে অবশ্য সেই সরকারও টিকে থাকতে পারেনি। রাজনৈতিক টানাপোড়েনে ইস্তফা দিতে হয় দুজনকেই। সরকার গঠন করে মহাবিকাশ আঘাড়ি। এরপর 2022 সালের জুন মাসে একনাথ সিন্ডের নেতৃত্বে শিবসেনায় ভাঙন ধরায় মহাবিকাশ আঘাড়ি সরকারের পতন হয়। বিজেপির সমর্থনে মুখ্যমন্ত্রী হন একনাথ সিন্ডে। তবে তাৎপর্যপূর্ণ বিষয় হলো, লোকসভা নির্বাচনে বিরোধী ইন্ডিয়া জোটের কাছে হেরে যায় বিজেপি নেতৃত্বাধীন মহাজোটী জোট। বিধানসভা নির্বাচনে কার পাল্লা ভারী তা জানতে অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। ফিউরো রিপোর্ট, নিউজ নাও। এদিকে মহারাষ্ট্রে 288টি বিধানসভা আসন এবং ঝাড়খণ্ডের দ্বিতীয় ধাপের 38টি বিধানসভা আসনে ভোট গ্রহণ শেষ হয়েছে বুধবার। ঝাড়খণ্ডে প্রথম দফায় 42টি আসনে ভোট হয়েছিল 13 নভেম্বর। মহারাষ্ট্রে মোট বিধানসভা আসন হল 81টি। দুটি রাজ্যেরই ভোট গণনা হবে 23 নভেম্বর। এদিকে মহারাষ্ট্রে বিজেপি জোট সরকার গঠিত হবে বলে পূর্বাভাস দিয়েছে অধিকাংশ এক্সিট পোল। তবে কয়েকটি এক্সিট পোলের পূর্বাভাস অনুযায়ী মহারাষ্ট্রে সরকার গড়ার সম্ভাবনা রয়েছে কংগ্রেসের জোটের। অন্যদিকে ঝাড়খণ্ডে বিজেপি সরকার গড়বে বলে পূর্বাভাস দিয়েছে প্রায় কয়েকটি এক্সিট পোল। মতামত পোল এবং এক্সিট পোল হলো নির্বাচনী সমীক্ষা মাত্র। নির্বাচনের ফলাফলের জন্য অপেক্ষা করতে হবে 23 নভেম্বর পর্যন্ত। নম যুব যাত্রা 2024-এর সূচনা হলো বুধবার প্রদেশ যুব মোর্চার উদ্যোগে। সাবরুম থেকে ধর্মনগর পর্যন্ত 7 দিন ব্যাপী এই বাইক যাত্রা সাবরুম মৈত্রী সেতু সংলগ্ন স্থান থেকে এদিন দুপুর 12টা নাগাদ শুরু হয়। এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজেপি রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। এছাড়াও উপস্থিত ছিলেন প্রদেশ যুব মোর্চার সভাপতি তথা বিশালগড় বিধানসভা কেন্দ্রের বিধায়ক সুশান্ত দেব, প্রদেশ সাধারণ সম্পাদক অমিত রক্ষিত, মনু বিধানসভার বিধায়ক মাইলা ফ্রুমগ, দক্ষিণ জেলার বিজেপি সভাপতি শঙ্কর রায়, জেলার যুব মোর্চার সভাপতি বিপুল ভৌমিক সহ অন্যান্য নেতৃত্ব। উপস্থিত নেতৃত্বরা সবুজ পতাকা নাড়িয়ে ও বাইক চালিয়ে 7 দিন ব্যাপী এই বাইক যাত্রার সূচনা করেন। 7 দিনে রাজ্যের প্রতিটি অংশকে যুক্ত করে প্রায় 500 কিলোমিটার পথ অতিক্রম করে এই বাইক যাত্রা ধর্মনগর গিয়ে শেষ হবে। ভিন্নধর্মী এই কর্মসূচি হাতে নেওয়ার জন্য যুব মোর্চার প্রত্যেক সদস্যকে ধন্যবাদ জানিয়েছেন সভাপতি রাজীব ভট্টাচার্য। রাজ্যে আইনের শাসন নেই বলে বিরোধীরা যেভাবে প্রচার চালাচ্ছেন তার তীব্র বিরোধিতা করে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সভাপতি। এছাড়াও রাজ্যের যুবকদের সরকারের উন্নয়নমূলক কাজগুলো সবার মধ্যে পৌঁছে দেওয়ার আহ্বান জানান সাংসদ রাজীব ভট্টাচার্য। যুবকদেরকে, এই রাজ্যের গরিব সাধারণ মানুষদেরকে, এই রাজ্যের বিভিন্ন অংশের মানুষদেরকে বোঝানোর চেষ্টা করছে এই ত্রিপুরা রাজ্যে আইনের শাসন নেই, এই রাজ্যে খাদ্য নেই, এই রাজ্যে অমুক নেই তমুক নেই বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। আমি
তাদেরকে জিজ্ঞেস করতে আগামী 25শে নভেম্বর থেকে সমস্ত বেকারি দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হবে। বুধবার সাংবাদিক সম্মেলনে জানানো হয় ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশন পক্ষ থেকে। সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশনের সভাপতি মানিক সাহা, সাধারণ সম্পাদক কাজল চন্দ্র মোদক, বিপ্লব ঘোষ সহ অন্যান্যরা। পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী আগামী 25শে নভেম্বর থেকে রাজ্যের সমস্ত বেকারি দ্রব্যের মূল্য বৃদ্ধি করা হবে এবং পুরনো স্টক খালি করার উদ্দেশ্যে আগামী 21 ও 22 নভেম্বর রাজ্যের সমস্ত কারখানা বন্ধ রাখা হবে বলেও সাংবাদিক সম্মেলনে জানানো হয় ত্রিপুরা বেকারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বর্তমান বাজারে জিনিসপত্রের দাম অত্যাধিক হওয়ার এবং বেকারি শিল্পকে বাঁচাতে এই দ্রব্যমূল্য বৃদ্ধির সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা যায়। তরফ থেকে আগামী 25/11/2024 পূর্ব নির্ধারিত অনুযায়ী আমরা রেট বর্ধিত করছি। আমরা বর্তমানে সমস্ত জনসাধারণকে আপনাদের মাধ্যমে জানাচ্ছি যে দ্রব্যমূল্য বৃদ্ধির জন্য আমরা বাধ্য হচ্ছি। আমাদের যে ফিনিশ প্রোডাক্ট ব্রেড পাউরুটি 7 বছর আগে বনকর্মীদের আর্থিক অনুমোদন দেওয়া সত্ত্বেও এখনো পর্যন্ত তারা সরকারি স্কেল পাননি। তাই সরকারি স্কেলের দাবিতে একদিনের কর্মবিরতি পালন করলেন বনকর্মীরা। বন দপ্তরের 363 জন স্থায়ী কর্মী আছেন যারা প্রায় 20 বছর ধরে সরকারি সমস্ত সুবিধা পাওয়া সত্ত্বেও সরকারি স্কেল ছাড়া মাত্র 13,000 টাকা বেতনে চাকরি করছেন বলে জানান কর্মবিরতিতে আসা বনকর্মীরা। একাধিকবার সরকারি স্কেলের দাবিতে দপ্তরের আধিকারিক থেকে শুরু করে বনমন্ত্রী ও মুখ্যমন্ত্রী দ্বারস্থ হওয়ার পরও কোনো সদুত্তর পাওয়া যায়নি দপ্তরের তরফ থেকে বলে অভিযোগ কর্মীদের। এই দ্রব্যমূল্যের বাজারে অল্প বেতনে সংসার প্রতিপালন করা খুবই কষ্টসাধ্য, তাই বাধ্য হয়ে সরকারি স্কেলের দাবিতে তারা একদিনের কর্মবিরতি পালন করেন বলে জানান কোনো কর্মীরা। এই ডিসেম্বরে 7 বছর পূর্ণ হয়ে যাবে আমাদের। এছাড়া আমরা ফরেস্ট ডিপার্টমেন্টের সঙ্গে যুক্ত, আমাদের মধ্যে এমন অনেকে আছেন 20 বছর, 25 বছর, 15 বছর ধরে কাজ করে আসছেন। আর এই 7 বছর হবে আমাদের ফাইন্যান্স হবার পরে আমরা এই বেতনটা পাচ্ছি। আসলে সত্যি কথা বলতে কি আমাদের দেয়ালে পিঠ থেকে গেছে। আজকের এই দ্রব্যমূল্যের দিনে 13,000 টাকা দিয়ে সংসার প্রতিপালন করে ছেলে মেয়ের পড়াশোনা করিয়ে কি বাঁচা যায়? আপনার নিয়ে নিচ্ছে একটা ছোট্ট বিজ্ঞাপন বিরতি। বিরতির পর ফিরে আসবে অন্যান্য খবরের সঙ্গে থাকবেন। আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। স্বাদে ভরা ঘিয়ের সুবাস লংতরায়, কি ভালো খেতে! শুদ্ধ ঘিয়ের আবেশ ভরা লংতরায়, অপূর্ব সুগন্ধ, পুষ্টি ভরা ঘিয়ের খাবার, গাওয়া ঘি প্রিয় সবার লংতরায়। একেই বলে বিশুদ্ধ ঘি। বিশুদ্ধ ঘি নাম মনে রেখো লংতরায়। লংতরাই ঘি রোজ খাবারে তোমাকে চায়। লংতরায়, লংতরায়, লংতরায়। Step into the realm of Assam Downtown University, where we encourage success, experience the pinnacle of academic excellence, and live your best days. আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। বিরতির পর স্বাগত। চোখ রাখছি অন্যান্য খবরে। দীর্ঘ 1 মাস ধরে পানীয় জলের সংকটে ভুগছেন লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা অফিসার পাড়ার বাসিন্দারা। লংতরাই ভ্যালি মহকুমার ছৈলেংটা, অফিসার পাড়া এবং পিছাড়ি পাড়া এই 3টি জায়গায় জল সরবরাহ করা হয় একটি পাম্পের মাধ্যমে। কিন্তু দীর্ঘ 1 মাস ধরে নষ্ট হয়ে আছে এই পাম্প। দীর্ঘদিন ধরে পানীয় জলের সংকটে থাকলেও এই ক্ষেত্রে সংশ্লিষ্ট দপ্তরের কোনো হেলদোল নেই বলে অভিযোগ করেছেন স্থানীয় এলাকাবাসীরা। অবিলম্বে এই ক্ষেত্রে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসনের উদ্দেশ্যে আবেদন রেখেছেন এলাকাবাসীরা। আজকে অনেক দিন ছিল জলের খারাপ, মেশিনটা খারাপ। ডিডব্লিউএস থেকে গাড়ি দিছে, গাড়ি যদি কই যে আমরা জল দেন, কয় না একটু পরে দিতেছি, আয়া দিতেছি। এবার তারা অজুহাত একটা থাকেই থাকে, 2 দিন 3 দিন পরে বা 5 দিন পরে। বুধবার রাজ্যে এলো জম্মু কাশ্মীরের শাহচিনে শহীদ বীর সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিকের মৃতদেহ।
ভারতীয় সেনার পক্ষ থেকে গার্ড অফ অনার দেওয়া হয় শহীদ বীর সেনা জওয়ান শুভঙ্কর ভৌমিককে। শহীদ বীর সেনা জওয়ানকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু, রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা সহ ভারতীয় সেনার আধিকারিকরা। আসাম রেজিমেন্টে কর্মরত ছিলেন 32 বছর বয়সী জওয়ান শুভঙ্কর ভৌমিক। বিশ্বের অন্যতম চ্যালেঞ্জিং সিয়াচেনে একটি ঘন তুষারপাতের নিচে চাপা পড়ে সোমবার দুর্ভাগ্যজনকভাবে মৃত্যু হয় শুভঙ্কর ভৌমিকের। মৃত্যুকালে স্ত্রী এবং 2.5 বছরের মেয়েকে রেখে গেছেন অমরপুরের বীরগঞ্জ গ্রাম পঞ্চায়েতের বাসিন্দা শুভঙ্কর ভৌমিক। उनके फैमिली के साथ है। उनको भगवान जल्दी से जल्दी फिर वो रीगेन करने के लिए प्रार्थना करता हूँ। नायक भौमिक जी का आत्मा को शांति देने के लिए भगवान को प्रार्थना करता हूँ। একদিকে বীর শহীদ আমি বলবো যে ডিউটির অবস্থায় দেশকে রক্ষা করতে গিয়ে একটা প্রাণ মানে গেল। তো আমরা ত্রিপুরা সরকারের তরফ থেকে আমরা যা যা করার আমরা নিশ্চয়ই করব। এবং দীর্ঘদিন ধরে কৈলাসহর ডাক বাংলো থেকে রাঙাউটি পর্যন্ত রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন মহল থেকে দাবি জানানো হলেও সংশ্লিষ্ট দপ্তর থেকে রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এরই প্রতিবাদে বুধবার রাস্তা সংস্কারের দাবিতে বিভিন্ন সংস্থা ও এলাকাবাসী একজোটে মোট 5টি জায়গায় পথ অবরোধ করে। পথ অবরোধের ফলে সরকারি কর্মচারী থেকে শুরু করে বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের নানা সমস্যার সম্মুখীন হতে হয়। চোখ রাখছে আবহাওয়ার খবরে। সবে শীতের আগমন ঘটেছে, তবে দেশের বেশ কয়েকটি রাজ্যে এখনো চলছে বিক্ষিপ্ত বৃষ্টিপাত। তারই মধ্যে আরও একটি ঘূর্ণিঝড়ের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। সম্ভাব্য এই ঘূর্ণিঝড়টির নাম ফেঞ্জাল। ঘূর্ণিঝড়টির নামকরণ করেছে সৌদি আরব। বর্ষা পরবর্তী সময়ে এই বছর ডানা বাদে অন্য কোনো ঘূর্ণিঝড় সেভাবে তৈরি হয়নি। বর্ষা বিদায় নেওয়ার আগে প্রত্যেক বছরই ভারত মহাসাগরের ওপরে একাধিক ঘূর্ণিঝড় তৈরির পরিস্থিতি সৃষ্টি হয়। ডানার পর এবার বঙ্গোপসাগরের ওপরে আরও একটি ঘূর্ণিঝড় তৈরির পূর্বাভাস দিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর। এই পূর্বাভাস অনুযায়ী আগামী 21 নভেম্বর বঙ্গোপসাগরের উপরে একটি ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে ভারতীয় আবহাওয়া বিজ্ঞান দপ্তর। 22 এবং 23 নভেম্বর এই সিস্টেমটি আরও ঘনীভূত হবে। এরপর 23 নভেম্বর সেটি পরিণত হবে নিম্নচাপে। শেষ পর্যন্ত এই সিস্টেমটি ঘূর্ণিঝড়ে পরিণত হলে তার ডানার পর এই মৌসুমের দ্বিতীয় ঘূর্ণিঝড় হতে চলেছে ফেঞ্জাল। নিম্নচাপটি ধীরে ধীরে শক্তিশালী হয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। তারপরে এটি আরও শক্তিশালী হবে এবং সেটি ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিজ্ঞান দপ্তর। চোখ রাখছি খেলার খবরে। জাতীয় পর্যায়ে জুনিয়র ক্রিকেট এবং মহিলা ক্রিকেটে সফল হতে পারছে না রাজ্য দল। সিনিয়র ক্রিকেট দলকে বাদ দিলে জাতীয় ক্রিকেট টুর্নামেন্টগুলিতে সফল হতে পারছে না ত্রিপুরা জুনিয়র এবং মহিলা ক্রিকেট দলগুলো। স্বাভাবিকভাবে এ নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা। অনূর্ধ্ব 23 ছেলেদের টিম টানা 5 ম্যাচ হেরেছে। টানা 5 ম্যাচ হেরে ঘরে ফিরে এসেছে সিনিয়র মহিলা ক্রিকেট টিম। অনূর্ধ্ব 19 মেয়েদের টিম 5 ম্যাচের মধ্যে 4টি ম্যাচ হেরে ঘরে ফিরে এসেছে। অনূর্ধ্ব 19 ছেলেদের টিমেরও একই অবস্থা। জুনিয়র মহিলা ক্রিকেট অনূর্ধ্ব 19 ছেলেদের এবং অনূর্ধ্ব 23 ছেলেদের টিমের পারফরমেন্স নিয়ে প্রশ্ন তুলছেন রাজ্যের প্রাক্তন ক্রিকেটাররা। একের পর এক জাতীয় ক্রিকেট টুর্নামেন্টে ত্রিপুরার ভরাডুবি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন প্রাক্তন ক্রিকেটাররা।
এখনকার মতো এই মুহূর্তের সংবাদ এই পর্যন্ত। অন্যান্য আপডেটস দেখার জন্য অবশ্যই নজর রাখতে হবে নিউজ নাওয়ের পর্দায়। নমস্কার, শুভরাত্রি।